আজকের আলোচনার বিষয় তত্ত্ববোধিনী পত্রিকা। এই তত্ত্ববোধিনী পত্রিকাটি নেটের সিলেবাসে রয়েছে। এছাড়াও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে উপকারী হতে চলেছে। আমি এখানে চেষ্টা করব তত্ত্ববোধিনী পত্রিকা সম্পর্কে বিশদ আলোচনা করতে। আর কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করব। তত্ত্ববোধিনী পত্রিকা এর প্রতিষ্ঠাতা বা সর্বাধ্যক্ষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এটি 1839 সালের 6 অক্টোবর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন এবং এই সভার উদ্দেশ্য ছিল ব্রহ্ম সমাজ যাহাতে স্থানে স্থানে স্থাপিত হয় এবং যে রূপেতে সর্বোৎকৃষ্ট পরম ধর্ম বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার হয় তাহার সাধন। আমরা দেখতে পাচ্ছি যে এই সবার উদ্দেশ্য কি ছিল এবং সেটি তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা উপলক্ষে তিনি উল্লেখ করছেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীতে কি বলছে দেখুন। লিখছেন যে 1761 শকের 21শে আশ্বিনে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়। ইহার উদ্দেশ্য আমাদিগের সমুদায় শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব এবং বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার। উপনিষদকেই আমরা বেদান্ত বলিয়া গ্রহণ করিতাম। অর্থাৎ ব্রাহ্মধর্ম প্রচার করাই এই পত্রিকার যে মূল উদ্দেশ্য সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং তিনি আত্মজীবনীতে সে কথা উল্লেখ করছেন। এই পত্রিকাটি কবে প্রকাশিত হয়? তত্ত্ববোধিনী সভা প্রকাশের 4 বছর পর 1765 শকাব্দের 1 ভাদ্র, ইংরেজি 16 আগস্ট 1843 খ্রিস্টাব্দে এটি কিন্তু প্রকাশিত হচ্ছে এবং সেটি কিন্তু ব্রাহ্ম সমাজের মুখপত্র হিসাবেই কিন্তু এই তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট যে এটা কোন পত্রিকা, মানে ব্রাহ্ম সমাজের যে মুখপাত্র হিসাবে পত্রিকাটি যে প্রতিষ্ঠিত হচ্ছে। পত্রিকাটির কণ্ঠে কি মুদ্রিত থাকতো, এটি ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, একম এবা দ্বিতীয়ম এই বাক্যটি মুদ্রিত থাকতো। উদ্দেশ্য, এই পত্রিকার উদ্দেশ্য কি ছিল? হিন্দু ধর্মের পৌত্তলিক প্রথা, অবতার তত্ত্ব ও ভাবাবেগকে নিন্দা করে ব্রাহ্ম ধর্মের মূল আদর্শ তুলে ধরা এবং অবশ্যই সেই সঙ্গে বিজ্ঞান এবং স্ত্রী শিক্ষা বিষয়ক বিবিধ রচনা প্রকাশ পত্রিকাটির মূল উদ্দেশ্য। লক্ষ্য কি ছিল? মিশনারিদের ক্রমাগত হিন্দু ধর্মের বিরুদ্ধে অপপ্রচার রুখতে জনমত গঠন করা এবং খ্রিস্ট ধর্ম গ্রহণের জন্য মানুষকে প্ররোচিত করার অপচেষ্টাকে প্রতিহত করাও ছিল পত্রিকার একটি উদ্দেশ্য। অর্থাৎ আমরা উদ্দেশ্য সম্পর্কেও আমরা জ্ঞাত হলাম। এরপর দেখুন, প্রথম সম্পাদক কে ছিলেন? এই পত্রিকাটির প্রথম সম্পাদক অক্ষয় কুমার দত্ত এবং এই পত্রিকার যে কিভাবে তিনি সম্পাদক নির্বাচন হয়েছিলেন তার উল্লেখও আমরা পরের পেজে আলোচনা করছি। এবং এটি তিনি কিন্তু 1843 থেকে 1855 এই সময়কাল পর্যন্ত দীর্ঘ 13 বছর তিনি পত্রিকার সম্পাদক ছিলেন। পারিশ্রমিক, মানে তিনি প্রথমে এই পত্রিকাটির যখন জয়েন করেন তখন 39 টাকা পেতেন, কিন্তু তার দক্ষ পরিচালনার জন্য পরবর্তীকালে তাকে 45 টাকা দেওয়া হয় এবং পরবর্তীতেও তিনি তার বেতন বৃদ্ধি হয়ে হয় 60 টাকা। উপদেষ্টা, এই পত্রিকার অন্যতম উপদেষ্টা ছিলেন রাজনারায়ণ বসু। অন্যান্য সম্পাদক মণ্ডলী, আমরা তাহলে পেলাম যে প্রথম সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত এবং এরপর পাচ্ছি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি 1856 সালে সম্পাদনা করছেন এবং বাকিরা হলেন নবীন কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় 1857, সত্যেন্দ্রনাথ ঠাকুর উনি দেখুন 25শে ডিসেম্বর 1859 থেকে মার্চ 1962, আবার এপ্রিল 1909 থেকে এপ্রিল 1910, আবার দেখুন এপ্রিল 1915 থেকে জানুয়ারি 1923, যখন ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের তিনি সহযোগিতা লাস্ট বার তিনি করছেন। অর্থাৎ এখানে কয়েক দফাই তিনি কিন্তু সম্পাদক ছিলেন। এরপর আমরা পাচ্ছি তারকনাথ দত্ত, তিনি 1861 খ্রিস্টাব্দে এই পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর আনন্দচন্দ্র বেদান্ত বাগেশ, ইনি 1862 সালে সম্পাদনা করছেন। তারপর প্রতাপচন্দ্র মজুমদার 1863 খ্রিস্টাব্দ,
এরপর দেখুন অযোধ্যানাথ পাকরাশি। ইনি কয়েকবার এই পত্রিকার সম্পাদক ছিলেন 1864 থেকে 1866 এই সময়কালের মধ্যে, আবার 1869 সালে একবার, আর 1872 থেকে 1877 এই সময়কালের মধ্যে। হেমচন্দ্র বিদ্যারত্ন, ইনি 1867 থেকে 1868, 1878 থেকে 1883 এবং 1902 এই যে সময়কালের মধ্যেও তিনি কিন্তু সম্পাদক ছিলেন। এরপর দেখুন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি কয়েক দফা সম্পাদক ছিলেন 1870 সালে, 1884 থেকে 1901 সালে এবং 1906 সালে। এরপর অযোধ্যানাথ পাকরাশি ও আনন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ইনি 1871 সালে সম্পাদক ছিলেন। এরপর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও হেমচন্দ্র বিদ্যারত্ন যৌথভাবে 1903 থেকে 1905 সাল পর্যন্ত চালাচ্ছেন। এরপর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও চিন্তামণি চট্টোপাধ্যায় 1909 থেকে 1910 সালের সম্পাদক ছিলেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর 1911 থেকে 1914 এই সময়কালের মধ্যে তিনি সম্পাদক ছিলেন। পরীক্ষা আসতে পারে যে রবীন্দ্রনাথ আরো 4টে হয়তো অপশন দিল, তার মধ্যে হয়তো কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন, সেক্ষেত্রে হয়তো অপশনে তত্ত্ববোধিনী থাকলে তখন অবশ্যই তত্ত্ববোধিনী করবেন আপনারা। এরপর হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং ক্ষেতীন্দ্রনাথ ঠাকুর, এরা যৌথভাবে হচ্ছে 1915 থেকে 1921 সালের মধ্যে। এবং পরবর্তীকালে দেখুন ক্ষেতীন্দ্রনাথ ঠাকুর এককভাবে করছেন উনি, এখানে ক্রমিক সংখ্যাটা যোদ্ধ হবে 1922 থেকে 1925 এবং 1931 সাল। 15 নম্বর 14 নম্বর দেখুন যে ক্ষেতীন্দ্রনাথ ঠাকুর, বনহরিলাল চৌধুরী ও ক্ষেমেন্দ্রনাথ ঠাকুর, এরা তিনজন পত্রিকা সম্পাদক ছিলেন একসঙ্গে 1926 থেকে 1929। এবং শেষ ক্ষেতীন্দ্রনাথ ঠাকুর ও বনহরিলাল চৌধুরী 1930 সাল এই পর্যন্ত তিনি করছেন। তবে লাস্ট কিন্তু সম্পাদক ছিলেন ক্ষেতীন্দ্রনাথ ঠাকুর, যেহেতু এই পত্রিকাটি 1931 সাল পর্যন্ত জীবিত ছিল, তো শেষ পত্রিকার সম্পাদক কিন্তু ক্ষেতীন্দ্রনাথ ঠাকুর। সম্পাদক নির্বাচন পদ্ধতি, এই পত্রিকাটি যখন সম্পাদক নির্বাচন করা হচ্ছে তখন একটি পদ্ধতি অবলম্বন করেছিল, এবং পদ্ধতিটা কি, যে মহর্ষি বেদান্ত ধর্ম অনুযায়ী সন্ন্যাস ধর্মের এবং সন্ন্যাসীদের প্রশংসাবাদ এই একটি টপিক দিয়েছিলেন, এবং এই টপিকের উপরে অনেকেই প্রবন্ধ লিখেছিলেন এবং জমা করেছিলেন। এবং তবে তার মধ্যে কারা কারা, অক্ষয় কুমার দত্ত, ভবানীচরণ সেন প্রমুখ ব্যক্তিরা কিন্তু রচনা পাঠাচ্ছেন, এবং তাদের মধ্যে সব থেকে মানে সর্বোৎকৃষ্ট হিসাবে নির্বাচিত হচ্ছেন অক্ষয় কুমার দত্ত, এবং তার ফলে তাকেই কিন্তু সম্পাদক হিসাবে রাখা হচ্ছে। এবার হচ্ছে প্রবন্ধ নির্বাচনের জন্য নির্বাচন মণ্ডলীতে কারা ছিলেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এরা একটা নির্বাচন তেও সদস্য থাকতো, যারা যে প্রবন্ধগুলো প্রকাশিত তাদের মধ্যে ভোটাভুটি হতো, সম্ভবত 5 জন মিলে থাকতো, তার মধ্যে 3 জনের যে বিষয়টি তারা নির্বাচন করতো, তার মধ্যে সেই প্রবন্ধটি তারা পাঠ করতেন এবং ছাপাতেন। তো এখানে কি দেখি কারা ছিলেন, যে পত্রিকাতে প্রকাশের উপযুক্ত প্রবন্ধ নির্বাচনের জন্য বিদ্বজ্জনদের নিয়ে একটি নির্বাচন মণ্ডলী তৈরি হয়েছিল। এতে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, রাজেন্দ্রলাল মিত্র, আনন্দকৃষ্ণ বসু, রামমোহন রায়ের পুত্র রাধা প্রসাদ রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, শ্রীধর রায় রত্ন, বাবু আনন্দচন্দ্র বেদান্ত বাগীশ, প্রসন্ন কুমার সর্বাধিকারী, শ্যামাচরণ মুখোপাধ্যায়, আনন্দকৃষ্ণ বসু প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গ, তারা কিন্তু এই নির্বাচন মণ্ডলীতে থাকতেন, এবং তারা প্রবন্ধ কোনটি নির্বাচন করা হবে সেটি ঠিক করতেন এবং তারা পাঠ করতেন। এবং তবে এটি কিন্তু 1781 শকে এই নির্বাচন সমিতিটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটি জিনিস আমরা দেখে নিই, যে বিদ্যাসাগর তার মহাভারতের উপক্রমণিকা এই পত্রিকা কিন্তু প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, অক্ষয় কুমার দত্তের বিখ্যাত একটি রচনা, যেটি বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, এটি কিন্তু ধারাবাহিকভাবে এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এখানে একটা তথ্য আমাদের জানতে হবে, সেটা হচ্ছে অক্ষয় কুমার দত্ত যখন সম্পাদক ছিলেন তখন কিন্তু তত্ত্ববোধিনীর যে গ্রাহক সংখ্যা কিন্তু 700 ছিল। তবে এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে, তাই সেখানে একটু বিতর্ক বলতে কারা বিতর্কটি করছে দেখুন, লিওনার্ডস হিস্ট্রি অফ ব্রাহ্ম সমাজ এই বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে কিন্তু বলছে না 700 নয় 400 কিন্তু গ্রাহক সংখ্যা উল্লেখ করছেন। এবার হচ্ছে মুদ্রা যন্ত্র, মানে কোন মুদ্রা যন্ত্রে এটি প্রকাশিত হতো। রামমোহন রায়ের পুত্র রমাপ্রসাদ রায় তত্ত্ববোধিনী পত্রিকা ছাপানোর জন্য একটি যন্ত্র দেন, এবং সেই মুদ্রণ যন্ত্রেই কিন্তু এটি ছাপানোর কাজ হতো। পত্রিকাটির সম্পর্কে দেবেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা,
এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে পত্রিকাটিতে একমাত্র ধর্ম বিষয়ক প্রবন্ধই প্রকাশিত হবে, কিন্তু সম্পাদক অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান বিষয়ে লেখা প্রকাশ করেন। পরবর্তীকালে আমরা দেখব এই বিষয়টা নিয়েই অক্ষয় কুমার দত্তের সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বিতর্ক হচ্ছে। যদিও পরবর্তীকালে এই বিতর্কতে অনেকেই সামিল হয়েছিল, কিন্তু অক্ষয় কুমার এবং বিদ্যাসাগর বিশেষ করে তারা কিন্তু যে দেবেন্দ্রনাথের যে ইচ্ছে সেই ইচ্ছেটা কিন্তু পূর্ণ হতে দেননি। এবং কি কি বিষয় প্রকাশিত হতো বা কি কি বিষয় প্রবন্ধ প্রকাশিত সেটা আমরা পরে জানতে পারবো। দেখবো যে বিধবা বিবাহ বিষয়ে প্রবন্ধ হচ্ছে বা বহু বিবাহ বিষয়ে এইসব প্রবন্ধ তখনও কিন্তু অর্থাৎ সমকালীন সমাজ বিষয়গুলো কিন্তু উঠে আসছে, কিন্তু দেবেন্দ্রনাথ চাইছিলেন যে শুধু ধর্ম বিষয়িক প্রবন্ধ হোক। পত্রিকাটির গঠনশৈলী কেমন ছিল? ফুলস্কেপ কাগজের আকারে প্রকাশিত তত্ত্ববোধিনী পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ছিল ৮ থেকে ১২ এবং তত্ত্ববোধিনী যে সভার সভ্যদের জন্য মূল্য ছিল বার্ষিক ৩ টাকা। পত্রিকাটির প্রথম সংখ্যার সূচিপত্র কেমন ছিল? দেখুন, এক হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশের তাৎপর্য, ২ নম্বর হচ্ছে মহোপাধ্যায় শ্রীযুক্ত রামচন্দ্র বিদ্যাবাগীশ ভট্টাচার্য মহাশয় কর্তৃক বর্তমান শকের মানে ১৭৬৫ ব্যাকেটে গত ৪ বৈশাখে ব্রহ্ম সমাজে ব্যাখ্যাত হয়। এরপর হচ্ছে মহোপাধ্যায় শ্রীযুক্ত রামচন্দ্র বিদ্যাবাগীশ ভট্টাচার্য কর্তৃক বর্তমান শকের গত ১ জ্যৈষ্ঠ ব্রহ্ম সমাজে ব্যাখ্যাত হয়। ৪ নম্বর তত্ত্ববোধিনী পাঠশালা। ৫ নম্বর হচ্ছে মহাত্মা শ্রীযুক্ত রাজা রামমোহন রায় কর্তৃক বাদশনীয় সংহিত উপনিষদের ভাষা বিবরণের ভূমিকার চূর্ণক। এই যে আমরা এটা ভূমিকা পেলাম, তবে এই ভূমিকা নিয়েও বিতর্ক আমি দেখেছি দুটো বই। একটি হচ্ছে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাংলা যে সাময়িক পত্রের যে বই, বাংলা সাময়িক পত্র, সেই বইয়ে এক আছে। আরেকটি বই পেয়েছিলাম আমি, বাংলা সাহিত্য আন্দোলন এরকম একটা বই, যেখানে লেখকের নামটা আমি পাচ্ছিলাম না বলে আমি উল্লেখ করতে ভুলে যাচ্ছি বা উল্লেখ করছি না এই কারণে যে সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু একটু ফারাক লক্ষ্য করছিলাম। যেহেতু অথেন্টিক হিসাবে আমরা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যেহেতু কাজগুলো গবেষণাধর্মী, তাই আমি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই থেকেই কিন্তু বিষয়টাকে রাখার চেষ্টা করেছি। পত্রিকার কিছু পরিবর্তন। পত্রিকাটি অনেক সংযোজন ও বিয়োজন ঘটেছে, যেমন বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, শকাব্দের পরিবর্তে বঙ্গাব্দ দিয়ে সংখ্যা চিহ্নিত হয়েছে, সূচিপত্র সংযোজিত হয়েছে, পুস্তক সমালোচনা একটি বিভাগ যুক্ত হয়েছে ইত্যাদি। পত্রিকাটি কবে বন্ধ হয়? ১৯৩১ সাল পর্যন্ত পত্রিকাটি জীবিত ছিল এবং খিতীন্দ্রনাথের মৃত্যুর পরে কিন্তু এই পত্রিকাটি একেবারেই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। তথ্য কি? এই পত্রিকা সম্পর্কে আমরা কয়েকটি তথ্য জেনে নেব। যে বাংলা সাহিত্যের আসরে গুরু গম্ভীর দর্শন বিজ্ঞান ও নৈতিক আলোচনার সূত্রপাত করেছিলেন, অর্থাৎ এই পত্রিকাটি দ্বারা হয়েছিল। পত্রিকাটি দীর্ঘ প্রায় ৯০ বছর জীবিত ছিল, কারণ পত্রিকাটি ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিল বলে বহু গণ্যমান্য ব্যক্তির সমর্থন ছিল এবং অর্থের অভাব ঘটেনি। অর্থাৎ পত্রিকা চালানোর জন্য যেটা দরকার হচ্ছে, এক হচ্ছে ভালো একটা সংগঠন, ২ নম্বর হচ্ছে গ্রাহক, আর ৩ নম্বর হচ্ছে অর্থ। সেই তিনটেই যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু কোনো পত্রিকা চালাতে অসুবিধা হয় না, এবং সেই অসুবিধার সম্মুখীন কিন্তু এই পত্রিকাকে হতে হয়নি, কারণ এই তিনটি জিনিসই তাদের ছিল। সেকালে তত্ত্ববোধিনীর সকল উপদেশ যারা মেনে চলতেন সাধারণের কাছে, তারা কিন্তু ব্রহ্মজ্ঞানী বলে বিশেষিত হতেন। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পত্রিকাটি প্রথমে মাসিক পত্রিকা রূপে আত্মপ্রকাশ করেছিল। এছাড়া এখানে কি ধরনের? এতে প্রবন্ধ, সংস্কৃত গ্রন্থের অনুবাদ ও ব্রাহ্ম সমাজ সম্পর্কিত খবরই ছাপা হতো। আরেকটি দেখুন, বাংলা ভাষার গভীরভাবে রচনা, তারা এই পত্রিকাতেই প্রথম দেখলো। এরপর বিদ্যাসাগর ও অক্ষয় কুমারের প্রভাবে তত্ত্ববোধিনী পত্রিকার একটি বৈশিষ্ট্য দেখা দিল। এখানে এই পত্রিকা শুধু ধর্মের আলোচনাই করলো না, সমকালীন সমাজের আরো নানা সমস্যার কথা আলোচনা করলো। বিদ্যাসাগরের প্রভাবে যেমন বিধবা বিবাহ, বহু বিবাহ সম্পর্কে বহু প্রবন্ধ বেরিয়েছে, অক্ষয় কুমার দত্তের প্রভাবে তেমনি বেরিয়েছে সুরাপান, বঙ্গদেশের বর্তমান অবস্থা, পল্লী গ্রামস্থ, প্রজাদিগের দুরবস্থা, ভারতবর্ষীয় বাণিজ্যের উন্নতি প্রভৃতি প্রবন্ধ। অর্থাৎ আমরা দেখছি যে যেটা এই প্রতিষ্ঠাতা অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর চাইছিলেন যে এটি একটি ধর্ম বিষয়ক পত্রিকা হোক, এবং যে হিন্দু ধর্মের বিরুদ্ধে যারা কথা বলছেন
বা বিশেষ করে খ্রিস্টান মিশনারিদের প্রতিবাদের ক্ষেত্রে তারা অবস্থান নেবে, কিন্তু দেখা যাচ্ছে না সেই বিষয় থেকে সরে আসছেন আপনার পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত, এবং তার সঙ্গে কিন্তু সহযোগিতা করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ একটু ভিন্ন ঘরানার যে পত্রিকা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। তথ্যহীন আমি এই মানে লেখাটি কোন কোন বই থেকে আমি এগুলো সংগ্রহ করেছি, এক হচ্ছে বাংলা সাময়িক পত্র প্রথম ভাগ কেদারনাথ মজুমদার, ২ নম্বর হচ্ছে বাংলা সাময়িক পত্র ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এবং এই বইটি কিন্তু দুটি খণ্ড একত্রে আছে। বাংলা সাহিত্য আন্দোলন আমি লেখকের নাম জানি না, তার জন্য দুঃখিত। আর আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেশ সাহিত্য সংখ্যা পত্রিকা, এটি ১৩৯৭ সালে যে পত্রিকাটি প্রকাশিত, সেই দেশ পত্রিকাটি থেকে আমি মোটামুটি হেল্প নিয়েছি। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে আলোচনা তত্ত্ববোধিনী পত্রিকা সম্পর্কে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আর যদি কোনো উপকারেও আসে সেটা জানাতে ভুলবেন না। আর এটুকুই বলা, যে যাই হোক, ধন্যবাদ।